তো গুড মর্নিং স্টুডেন্ট, শুরু করছি ইন্ডিয়ান পলিটির প্রথম লেকচার। দেখব সমস্ত কনসেপ্টের সাথে এমনভাবে টপিক্সকে যাতে আমরা যে কোনো পরীক্ষায় অনায়াসেই প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেনকে সমাধান করতে পারি। কেমন? তো এর কনসেপ্টের সাথে দেখব আমাদের আজকের ইন্ডিয়ান পলিটির ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি বা প্রেক্ষাপট। কেমন? দেখো, দেখো তো দেখব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকের যে কনস্টিটিউশন তোমরা দেখছো এই একদিনের তৈরি নয়, এর ব্যাকগ্রাউন্ড রুট বা ফ্রেমওয়ার্ক যদি দেখতে হয় যেতে হয় আমাদের তথাকথিত ব্রিটিশ পিরিয়ডে। সেই ব্রিটিশ পিরিয়ডের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাপঞ্জি যা আজকের কনস্টিটিউশনের মৌলিক ফ্রেমওয়ার্ক রচনা করেছে। কেমন? এক এক করে আমরা সেই প্রত্যেকটি কন্টেস্টকে, প্রত্যেকটি ঘটনাকে একদম চার্ট আকারে এবং তার ডকুমেন্টসকে দেখে আমরা এমনভাবে রপ্ত করবো যাতে আমরা ইন্ডিয়ান পলিটির প্রথম ক্লাসে বুঝতে পারি আসলে পলিটি কীভাবে পড়তে হয় এবং প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেনকে কীভাবে সমাধান করতে হয়। কেমন? তো দেখো, তো সংবিধানের মৌলিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে আমরা যাব ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ ভারতে আসে 1608 খ্রিস্টাব্দে অ্যাজ এ ট্রেডার। কী হিসাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রূপে, একটি ব্যবসায়িক সংস্থা রূপে। কি? ব্যবসায়িক সংস্থা। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল ব্রিটেনে। কত সালে? বলবে এ তৈরি হয়েছিল 1600 সালে। এই সংস্থা ভারতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে তার ব্যবসায়িক সূত্রে। কোন অধিকারে? বলো, তারা পেয়েছিল প্রথম কুইন এলিজাবেথ কর্তৃক চার্টার গ্রান্টের মাধ্যমে। কত? কে কার মাধ্যমে? ফার্স্ট কুইন এলিজাবেথ এর চার্টার গ্রান্টের মাধ্যমে তারা ভারতবর্ষে একচেটিয়া বিজনেস করার অধিকার পায়। অর্থাৎ তারাই একমাত্র, এক্সক্লুসিভলি, নট এনি আদার কোম্পানি, শুধু তারাই ভারতবর্ষের বুকে এক্সক্লুসিভলি ব্যবসা করতে পারবে। তো সেই অধিকার বলেই তারা ভারতে আসে এবং আমরা দেখি ঘটনাচক্রের সময়ের তাগিদে 1665 সালে এই ব্রিটিশ ব্যবসায়িক সংস্থা ক্রমান্বয়ে ধীরে ধীরে পলাশির যুদ্ধ পেরিয়ে বক্সারের যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাব নয়, দিল্লির তথাকথিত নাম সর্বস্ব সুলতান, যে সর্ববৈধিত ভারতের সুলতান, তাকে পরাস্ত করে। তার কাছ থেকেই তখনই আদায় করে কি? দেওয়ানি। দেওয়ানির অর্থ কোনো স্থানের, তোমরা জানো মুঘল আমলে ছিল দেওয়ান নিযুক্ত হতো, ঠিক ব্রিটিশ পিরিয়ডে সেই দেওয়ানির অর্থই কোনো স্থানের রাজস্ব এবং বিচারের অধিকার পাওয়া। তারা কোথাকার দেওয়ানি পায়? বলো, বাংলার। আজকের তা বাংলা, বিহার এবং উড়িষ্যা। সঙ্গে সঙ্গে এই ট্রেডিং বডি, ব্যবসায়িক সংস্থা, দেওয়ানি পর সঙ্গে সঙ্গে নিজেদেরকে কনভার্ট করে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থা, যাকেই আমরা বলবো আসলে প্রশাসনিক সংস্থা। শুরু হয় বাংলার বুকে তাদের প্রশাসন। তোমরা জানো 1665 সাল থেকে 1772 পর্যন্ত রবার্ট ক্লাইভের নেতৃত্বে ভারতে দৈত্য শাসন শুরু হয় তার কুপ্রভাব এবং সময়ের তাগিদে আমরা দেখব যে এই ব্যবসায়িক সংস্থার চরম অপব্যবহারে ভারতের বুকে নেমে আসে সর্বভারতীয় স্বাধীনতার সংগ্রাম, যাকেই আমরা বলি সিপাহী বিদ্রোহ। কত? 1857 সালে। এবং এই বিদ্রোহের তীব্রতা অনুভব করে এবং কোম্পানির কুশাসনকে মাথায় রেখে ব্রিটিশ সরকারকে দেখে আমরা প্রথমবার 1758 সালে সিপাহী বিদ্রোহের ফলস্বরূপ তার এক বছর পর 1857 সালে, 1857 পর এক বছর পর 1857 সালে ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে ভারতীয় এই প্রশাসন তুলে নেয় এবং তাদের এই প্রশাসনই চলে আমাদের 1947 সালের স্বাধীনতা লগ্ন পর্যন্ত।
স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে ভারতের নিজস্ব একটা সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব হয়। সেই উদ্দেশ্যেই তার 1 বছর আগে গঠিত হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশন। তারই আওতায় আমরা দেখি 1950 সালে 26শে নভেম্বর কনস্টিটিউশন গ্রান্ট হয় এবং 26শে জানুয়ারি এই সংবিধান বলবৎ হয়। ক্লিয়ার? তো সেই সংবিধানের যে মৌলিক কাঠামো বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তা রয়েছে আসলে তথাকথিত ব্রিটিশ পিরিয়ডের বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে। তো আজ আমরা সেই ঘটনা প্রবাহকে এক এক করে একদম সিকোয়েন্স অনুযায়ী দেখব প্রতিটি কনসেপ্ট এবং তার ইম্পর্টেন্স এবং ক্রোনোলজি, তার অ্যাডভান্সমেন্ট, এবং তার সাথে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষার প্রত্যেকটি কোশ্চেনকে একদম কনসেপ্টের সাথে সাথে অনায়াসই কভার করবো। কেমন? আমি এমনভাবে রাখবো যে তোমাদের একটি কোশ্চেনও মিস হবে না। কেমন? তো চলো শুরু করি আমাদের এবার কনসেপচুয়াল ক্লারিটিকে। দেখো, তো এই অধ্যায়ের ব্রিটিশ পিরিয়ডকে যদি সঠিকভাবে আমাদের অ্যানালাইজ করতে হয় তাহলে এই টোটাল ব্রিটিশ পিরিয়ডকে আমরা দুটি ভাগে বিভক্ত করে আলোচনা করব। কেমন? তো টোটাল ব্রিটিশ পিরিয়ড আমরা দুটি ভাগে বিভক্ত করব। একটা টাইম 1773 থেকে 1858 সিপাহী বিদ্রোহ পর্যন্ত, যা ছিল আসলে কোম্পানির আন্ডারের রুল। আর একটা পার্ট আমরা দেখব আন্ডার ক্রাউন রুল, যা সিপাহী বিদ্রোহের পর স্বাধীনতা লগ্ন পর্যন্ত ভারতের বুকে বহাল ছিল। কেমন? এই দুই পিরিয়ডের বিভিন্ন ঘটনা প্রবাহী আজকের সংবিধানের মৌলিক প্রেক্ষাপট রচনা করেছে। কেমন? তো এই দুই পিরিয়ডের মৌলিক ঘটনাপঞ্জি বা ইম্পর্টেন্স ইনসিডেন্টগুলোকে যদি আমরা পয়েন্ট আকারে তুলে ধরি তা দেখব যে ঠিক আমাদের এই দুই পিরিয়ডে মোট 14টি অ্যাক্টকে আমরা দেখতে পাই। দেখো, সেই 14টি অ্যাক্টের 7টি নাম। কটি নাম? মোট 7টি নাম। প্রথম দেখো, এই টোটাল প্রায় 190 বছরের এই ব্রিটিশ রাজের শাসন ঠিক সমানে 50-50 ডিভিশন এবং ঠিক তার 50-50 নাম, অর্থাৎ 14টি আইনের 7টি রয়েছে প্রথম পার্টে এবং পরবর্তী 7টি রয়েছে পরের পার্টে, ডাইরেক্ট ব্রিটিশ রুলের আন্ডারে। এবং এই 14টি রুলের নামও ঠিক 7টি। দেখো, প্রথম পার্টে দেখবো আমরা 4টি নাম, জাস্ট রেগুলেটিং অ্যাক্ট, অ্যাক্ট অফ সেটেলমেন্ট অ্যান্ড পিটস অ্যাক্ট অ্যান্ড চার্টার অ্যাক্ট। এবং অ্যানাদার সেকেন্ড পার্টে আমরা দেখবো গভর্নমেন্ট অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট অ্যান্ড ফাইনালি দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ক্লিয়ার? দেখো, তো এই প্রত্যেকটি অ্যাক্টের একদম গুড় রহস্য ইম্পর্টেন্সকে অন বাই অন বুঝতে গেলে আমরা দেখবো ডকুমেন্টস বিশ্লেষণ এবং তার ক্রোনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেভাবে ইন্ডিয়ান পলিটি আস্তে আস্তে বর্তমান পর্যায়ে এসছে। কেমন? তো সবার আগে এই প্রত্যেকটি কনসেপ্টকে একদম সুতোর মতো মালায় গাঁথতে আমাদের একটু নিতে হবে ছোট্ট কনসেপ্টকে, যা দেখবো আমরা প্রথম রেগুলেটিং অ্যাক্টকে আসার একদম ব্যাকগ্রাউন্ডকে। ক্লিয়ার? দেখো, তো প্রথমেই বলি যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট ভারতের বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে প্রথমবার চাপানো হয় ব্রিটেন থেকে, তার এই ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে আমাদের তৎকালীন সময় পরিস্থিতিকে বিবেচনা করতে হবে। কেমন? তাই যাবে আসলে কত সময়? ঠিক 1665 সালের দেওয়ানি লাভের সময় থেকে। কেমন? দেখো, পিরিয়ড বিটুইন 1665 থেকে 1772, এই সেই পিরিয়ড যে পিরিয়ডে হয়েছিল দেওয়ানি লাভ, তারপরে শুরু হয়েছিল ভারতের বুকে দৈত্য শাসন। কি সেই দৈত্য শাসন? দেখো, কোম্পানি দেওয়ানি লাভের সঙ্গে সঙ্গে কোম্পানি পেয়েছিল তার কি বিচারের অধিকার, পেয়েছিল রেভিনিউ বা রাজস্ব আদায়ের অধিকার, অন্যদিকে প্রশাসনিক অধিকার ছিল দেশীয় রাজার পক্ষে বা নবাবের কাছে। তো এই একদিকে প্রশাসনিক অধিকার, অন্যদিকে দেওয়ানি লাভ অর্থাৎ রাজস্ব এবং বিচারের অধিকার, এই দুই প্রকার অথরিটি ছিল দুটো পার্টির কাছে। একটা ছিল ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ ব্রিটিশের কাছে, অন্যটি দেশীয় নবাবের খাতে। যেখানে নবাবের ছিল শুধুমাত্র রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, প্রশাসনিক অধিকার, কিন্তু না ছিল তার আর্থিক মুনাফা, বিচারের কোনো অধিকার। কিন্তু অন্যদিকে দেখো, ব্রিটিশ গভর্নমেন্টের হাতে রেখেছিল শুধু মুনাফা অর্থাৎ রাজস্ব আদায় এবং বিচারের অধিকার, তাদের কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি ছিল না। তো এই দুই গভর্নমেন্টের পরিস্থিতি, এই শাসনই আসলে কি ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট বা দ্বৈত শাসন নামে পরিচিত। শুরু করেছিল কে? রবার্ট ক্লাইভ। 1772 সালে পরে এসে সেটা বন্ধ করা হয়। কেমন? দেখো, তো এই দৈত্য শাসনে দেওয়ানি লাভের ফলাফল স্বরূপ ডুয়াল সিস্টেমে এই যে দেওয়ানি, যাদের হাতে রাজস্ব এবং বিচার বিভাগের অধিকার দেওয়া ছিল তারা তো রাজস্ব সংগ্রহের জন্যই শুধু ব্যস্ত ছিল, তাই না? তাদের তো প্রশাসনিক অধিকার নেই, তাদের তো দেখার দরকার নেই। তো বেশি রাজস্ব লাভের আশায় দেখো তথাকথিত সময়ে বাংলা বা ভারতের বুকে নেমে আসে এক বৈপ্লবিক পরিবর্তনীয় অধ্যায়, মানুষের করুণ পরিস্থিতির অধ্যায়। শুরু হয় কি
শুরু হয় অপারেশন অপেশান্ট্রি, কৃষকের উপর নিপীড়ন, অত্যাধিক হারে রাজস্ব বৃদ্ধি। শুরু হয় কোম্পানির দস্তকের নামে, অর্থাৎ কোম্পানির নামে লাইসেন্স দেওয়া ফারুক শেয়ারের ফরমান বা মুঘল সম্রাটের কাছ থেকে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যারা কোম্পানির সার্ভেন্টস ছিল, কোম্পানির যেসব সার্ভেন্টস ছিল কোম্পানির, তারাও শুরু করে করাপশন, অর্থাৎ কোম্পানির নামে নিজেরাই নিজেদের ব্যবসা খুলে মুনাফায় প্রফিট হতে থাকে। এক সমীকরণ তো দেখা যায় তথাকথিত সময়ে যে ভারতের বুকে নিয়োজিত সেই সব সিভিল সার্ভেন্ট ইংল্যান্ডে প্রায় নিজেদেরকে 13 গুণ করে সমৃদ্ধি বা প্রপার্টিতে সমৃদ্ধি করে তুলেছিল। তো দেখো শুরু হয় তাদের মধ্যে র্যাম্প্যান্ট কারাপশন অ্যামং দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি। শুরু হয় এক্সেসিভ রেভিনিউ কালেকশন, ভীষণ হারে রেভিনিউ তোলা। তো কী হয়, ফলাফল কী দাঁড়ায়, তারা ব্যক্তিগত ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করার ফলে তারা নিজেরা তো প্রফিট হয়, কিন্তু কোম্পানির হয় লস, অর্থাৎ কোম্পানি বিকামস ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে যায়। ক্লিয়ার? হইল যেখানে সার্ভেন্টস আর ফ্লারিশিং, যেখানে সার্ভেন্টসরা ফুলে ফেপে উঠছিল, ঠিক এই মর্মান্তিক বহনটির সঙ্গে যোগ হয় আর একটি ঘটনা যা তোমরা 1176-এর মন্বন্তর বলো, আসলে 1770 সালের সেই 1176-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ, আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতো পরিস্থিতি। তো বাংলার এই শোচনীয় পরিস্থিতিতে, কোম্পানির দেউলিয়ার পরিস্থিতিতে, সমস্ত সার্ভেন্টস কোম্পানির তাদের করাপশনের পরিস্থিতিতে এই খবর ব্রিটেনের কাছে যায়, তখন তারা অনুভব করে যে বাই নাও, এই মুহূর্তে ব্রিটিশ গভর্নমেন্ট ডিসাইডেড টু রেগুলেট কোম্পানি টু ব্রিং সাম অর্ডার ইনটু ইটস বিজনেস, অর্থাৎ কোম্পানির প্রফিট বিজনেসে একটা সুন্দর সচ্ছলতা আনার জন্য এদের পর কিছু বিধিনিষেধ আরোপ করা উচিত। সেই সুবাদে প্রথমবার আমরা দেখি এই ব্যাকগ্রাউন্ডের কনটেক্সটে একটি অ্যাক্ট, যা হলো আসলে কোম্পানিকে রেগুলেট বা লাগাম দেওয়ার জন্য রেগুলেটিং অ্যাক্ট। দেখবো তারই আলোচনা এবার পুঙ্খানুপুঙ্খ এক এক করে। কেমন? দেখো চলো দেখবো প্রথম রেগুলেটিং অ্যাক্ট, কোম্পানি রুলের আন্ডারে থাকা 1773 থেকে সিপাহী বিদ্রোহ বা ব্রিটিশ গভর্নমেন্টের হাতে ডাইরেক্ট ভারতের শাসন যাওয়ার আগ পর্যন্ত সময় পিরিয়ডের মধ্যে প্রথম কোম্পানির উপর লাগাম দ্বারা একমাত্র এক রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেট কথার অর্থই হচ্ছে লাগাম দেওয়া বা রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। তো রেগুলেটিং অ্যাক্ট যদি প্রশ্ন তুলি কী হবে রেগুলেটিং এর ইম্পর্টেন্স, তো দেখো আগের ব্যাকগ্রাউন্ডকে তুলনা করো, তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে কি হতে চলেছে রেগুলেটিং অ্যাক্টের মূল মুদ্রা বা সমাজ বোঝার বিষয়। এই যে অ্যাক্টটি এর পর্যায়ক্রমতা দেখো না কেন, তার ব্রিটিশ সরকারের কী লাভ? ব্রিটিশ সরকার চেয়েছিল কোম্পানির আড়ালে নিজেদেরকে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ভারতের বুকে আস্তে আস্তে শেকড় গাড়তে, নিজেদের মুনাফাকে কন্ট্রোল করতে। তো এই প্রথমবার রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই তার সেই অন্তর্নিহিত অর্থকে সে আস্তে আস্তে বীজ বুনতে শুরু করবে, কোম্পানির উপর আস্তে আস্তে লাগাম বাড়িয়ে। দেখবো তার এই ধারাবাহিক ঘটনাকঞ্জি ইতিহাস আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে পলিটির দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান পলিটিতে। ক্লিয়ার? দেখো তো প্রথমেই যে কোম্পানি ভারতের বুকে রাজস্ব আদায় শুরু করে দিয়েছে, বিচার শুরু করে দিয়েছে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে দিয়েছে, তো তাকে যদি ব্রিটিশ গভর্নমেন্ট সেই জায়গা থেকে তাদের নামে মুনাফা তুলতে হয়, তার তো তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত, রাইট? তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল অ্যাজ এ ট্রেডিং, ব্যবসায়ী হিসাবে, তাই না? কিন্তু তারা তাদের ক্ষেত্র চেঞ্জ করে চলে গেছে অন্য ফরম্যাটে। তো সেই ফরম্যাটের স্বীকৃতি দিয়ে প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্ট দেখো কি করে। প্রথমে দেখি রেগুলেটিং অ্যাক্টের প্রথম অধ্যায়ে আমরা দেখি কি, যে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেকগনিশন দিয়ে দিয়েছে, স্বীকৃতি দিয়ে দিয়েছে, হ্যাঁ যা করছো করে যাও। কীভাবে, কী হিসাবে? টু এস্টাবলিশ এ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের বুকে একটা কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যে এসেই এদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্ট স্বীকৃতি দিয়ে দেয়। ক্লিয়ার? তো কাউকে স্বীকৃতি দিতে গেলে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট করতে গেলে একটা সেন্ট্রাল বডি, একজন সুপ্রিম বডি তো থাকার দরকার, তাই না? তো সেই হেতু আমরা দেখি যে বাংলার যে গভর্নর ছিল, শুধুমাত্র বাংলায় ছিল না, তথাকথিত সময় অল ওভার ইন্ডিয়ায়, যদি ইন্ডিয়ার ম্যাপটা আমি ছোট্ট করে একটু তুলে ধরি, তো দেখবে বাংলা, মাদ্রাস অ্যান্ড বম্বে ব্রিটিশ 3টি প্রেসিডেন্সি এস্টাবলিশ করেছিল, এবং 3টি প্রেসিডেন্সিতেই প্রত্যেক জায়গায় একজন করে গভর্নর ছিল, যাদের পাওয়ার ছিল সমান, ইকুয়াল। কিন্তু যদি ভারতের বুকে প্রথমবার একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট করতে হয়, তো সেন্ট্রাল একটা পাওয়ারফুল পয়েন্ট তো দরকার। তো সেই পয়েন্টে এস্টাবলিশ করা হয় আমাদের এই কে, ওয়ারেন হেস্টিংস মশাইকে। ক্লিয়ার? দেখো
তো গভর্নর অফ বেঙ্গলকে একটু ডেজিগনেশন বাড়িয়ে দিয়ে তার মাঝখানে ছোট্ট একটি জেনারেল ঢুকিয়ে দিয়ে তার ডেজিগনেশনকে বৃদ্ধি করে বলা হয় যে এবার থেকে হবে ইনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কে সেই ব্যক্তি? ওয়ারেন হেস্টিং। প্রথমবার ওয়ারেন হেস্টিংস ভারতের ইতিহাসে তৈরি করে একটি পদ, কি? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এর থেকে বোঝা যায় যে তার পাওয়ার একটু সুপ্রিম। অপর যে দুই গভর্নর রয়েছে মাদ্রাস অ্যান্ড বম্বে, তাদের তো উপাধি গভর্নর। ক্লিয়ার? এই প্রথমবার দেখলাম যে ওয়ারেন হেস্টিং এর উপাধি বাড়িয়ে দিয়ে তাকে কিছু সেন্ট্রালিক পাওয়ারে বুস্ট করার কৌশল আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তো তাকে যখন গভর্নর জেনারেল বানানো হয়েছে তো তাকে কিছু সুপ্রিম পাওয়ারও দিতে হবে, রাইট? তো সেই উদ্দেশ্যে তাকে দেখো, তাকে অ্যাসিস্ট করার জন্য আমরা দেখি অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার, 4 জন মেম্বার দিয়ে তাকে কি অ্যাসিস্ট করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়। প্রথমে দেখলাম যে ভারতবর্ষের বুকে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের কার্যক্রমের স্বীকৃতি দিয়ে তাদের গভর্নরকে বানিয়ে দেওয়া হলো কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সঙ্গে সঙ্গে দেখো তার ক্ষমতাকে বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি অপর যে গভর্নর ছিল বম্বে অ্যান্ড মাদ্রাস, তাদের ক্ষমতাকে খর্ব করা হয়, তাদেরকে এর আন্ডারে অধীনস্থ করা হয়। ক্লিয়ার? কনসেপ্টের সঙ্গে কনসেপ্ট রিলেটিভ একদম রিলেশন ওয়াইজ বুঝবে। কেমন? দেখো তো দেখো দেখলাম আমরা একজনকে সুপ্রিম সেন্ট্রাল ক্রিয়েশনের জন্য একজনকে পাওয়ারফুল করে দেওয়া হলো। তো তাকে ইমব্যালেন্স করার জন্য দরকার একটা আরেকটা বডি। সেই উদ্দেশ্যে এই আইনের বলে দেখো 1774 সালে দেখি আমরা কলকাতার বুকে প্রথমবার সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট। কি? সুপ্রিম কোর্ট কোথায়? কলকাতায়। কোন আইনে? রেগুলেটিং অ্যাক্টের আইনে। তো সেখানে কজন বডি থাকা দরকার? দেখলাম যে 4 জন মেম্বার দিয়ে তৈরি করা হলো এক্সিকিউটিভ কাউন্সিল ওয়ারেন হেস্টিংসের জন্য। ঠিক অনুরূপ সেম ব্যালেন্স রাখতে সুপ্রিম কোর্ট গঠন করা হলো 3 জন আদার জাজ এবং এলিজা ইম্পেকে প্রধান বিচারপতি করে 4 জন জাজ দিয়ে হয়ে গেল 4/4 = 50-50 দুটো পার্টি। ক্লিয়ার? একটা জুডিশিয়ারি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি, একটা প্রশাসনিক বডি সুপ্রিম পাওয়ারফুল ওয়ারেন হেস্টিং, আর একটা জুডিশিয়ারি বডি এলিজা ইম্পেক তার প্রধান নেতৃত্বে। এই যে সমান সমান বডি ক্রিয়েট করা দেখবে এরও মানে এর যে ইম্প্যাক্ট, এর যে ফলাফল তার পরে দেখতেই এর ইম্প্যাক্ট পাবে। দেখো তো আর এই দেখলাম আমরা অ্যাডভান্সমেন্ট প্রসেস অফ দিস রুল। বাকি দুটি কনসেপ্ট কি? যা তথাকথিত সময়ে যে প্রবলেম ছিল সেটাকে দমিয়ে রাখাই বাকি দুটি রুল। কেমন? যে কোম্পানির যে সার্ভেন্টস ছিল তাদের ব্যক্তিগত প্রাইভেট ট্রেডকে বন্ধ করা হয়, তারা দস্তক ব্যবহার করে আরও জায়গার থেকে ঘুষ ফুস ছিল সেগুলোকে বন্ধ করা হয়, এবং কোম্পানির যে পরিচালন বর্গ ছিল, সংক্ষেপে বলে রাখি ভারতের বুকে যে কোম্পানি পরিচিত হতো যাদের দ্বারা যে পরিচালিত বর্গ তাদের বলা কোর্ট অফ ডাইরেক্টরস বা পরিচালন বর্গ। এদের মূল মাথা বা মালিকারা ছিল ব্রিটেনে, তাদের বলা হতো কোর্ট অফ প্রপ্রিয়েটরস অর্থাৎ মালিক গোষ্ঠী। আর এদিকে ভারতের বুকে এই কোম্পানির রয়েছে কি পরিচালন বর্গ, কোর্ট অফ ডাইরেক্টরস। এদেরকে অর্ডার দেওয়া হয় টু রিপোর্ট অন ইটস রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। ভারতের বুকে তার রেভিনিউর ব্যাপারে, তার সিভিল সামরিক ব্যাপারে এবং তার মিলিটারি বা প্রশাসনিক ব্যাপারে যাই হোক না কেন সমস্ত কিছু যেন ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দেওয়া হয় টু দ্য পয়েন্টে বাই দ্য বাই। তো দেখলাম এই আইনের মাধ্যমে কি ভারতের বুকে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েশনের প্রচেষ্টা এবং কোম্পানিকে আরও লাগাম দিয়ে নিজের আওতায় আনা, তার রেস্ট্রিকশন বাড়িয়ে দিয়ে। দিস আর দ্য ফাইনাল কনসেপ্ট অফ দিস অ্যাক্ট। যাবো তাহলে পরের অ্যাক্টে। কি হতে পারে পরের অ্যাক্ট? এও তোমরা কনসেপ্ট নির্ধারণ করতে পারো এই অ্যাক্ট থেকে। দেখো একদিকে সুপ্রিম কোর্টের জাজ আর একদিকে গভর্নর জেনারেল বেঙ্গল, এই দুজনের ক্ষমতা প্রায় 50-50, তাদের বেঞ্চও সমান করে দেওয়া হয়েছে, রাইট? একই জায়গায় কিন্তু দুই ব্যক্তির প্রাধান্য বা সমান সমান মাতব্বরি চলতে পারে না, বাদবে তার গণ্ডগোল। এই গণ্ডগোলকে সমাধান করতেই দেখবো আমরা এই রুলের সমাধান স্বরূপ পরবর্তী অ্যাক্ট অফ সেটেলমেন্ট। দেখো কি হবে সেই সেটেলমেন্টে, এও অনুমান করে বলতে পারো যা প্রবলেম হয়েছে তারই সেটেলমেন্ট করাই আসলে 1781 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্টের কাজ। কি হবে তার ফলাফল এও তুমি বলতে পারো। এরপরে কারাই গিয়েছে? গভর্নর জেনারেল সুপ্রিম বেড়ে থেকেছে না সুপ্রিম কোর্ট বেড়ে থেকেছে? আজ পর্যন্ত ভারতের বুকে কখনো সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বডির উপরে যেতে পারেনি, আর অতীত ভবিষ্যতে যাওয়া অসম্ভব। তো ঠিক দেখি আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি ঠিক তাই করা হয়। দেখো 1781 সালের অ্যাক্টে কি হয়েছিল তার ফলাফল।
1721 সালে সেটেলমেন্ট স্বরূপ বলে দেওয়া হয় যে জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্টের বিচারাধীন এলাকা বা পাওয়ার এগুলো থাকবে শুধুমাত্র কলকাতার মধ্যে। ক্লিয়ার? এবং তা সমস্ত অ্যাডমিনিস্টার করা হবে কি পার্সোনাল লর জন্য, অনলি দ্য ডিপেন্ডেন্টসের। তা আবার কারা? তথাকথিত সময়ের হিন্দু আর মুসলমান। হিন্দুদের আইন নির্ধারিত হবে হিন্দু আইন বিধি অনুসারে, মুসলমানদের শরিয়াতি মুসলমান ল অনুসারে। তাই নিয়ে নাড়াচাড়া করতে বলা হয় সুপ্রিম কোর্টকে। বাকি যে এক্সিকিউটিভ কাউন্সিল অব দি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার আওতায় কোনো অধিকারকে লঙ্ঘন করার বা হস্তক্ষেপ করার সুপ্রিম কোর্টের এই অধিকারকে পুরোপুরি বঞ্চিত করে দেওয়া হয়। ক্লিয়ার? অর্থাৎ পুরোপুরি গভর্নর জেনারেল কাউন্সিলকে সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে বাইরে রাখা হয়। দেখো, শুধুমাত্র তাই নয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার কাউন্সিল, তার কোম্পানির যত সার্ভেন্ট, সমস্ত কিছুকেই এবং রেভিনিউ ম্যাটার্স সব কিছুকেই বাইরে রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে। ক্লিয়ার? তাহলে করবে কে? সুপ্রিম কোর্ট। দেখো, ইট অলসো দেখো ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নর জেনারেল কাউন্সিল টু ফ্রেম রেগুলেশনস ফর দ্য প্রভিন্সিয়াল কোর্টস অ্যান্ড কাউন্সিল। এছাড়া প্রাদেশিক যে কোর্টস এবং কাউন্সিল ছিল সেখানে আবার রেগুলেশন করার অধিকারও দিয়ে দেওয়া হয় গভর্নর জেনারেলকে। বুঝলে কি হারে সুপ্রিম কোর্টের ক্ষমতাকে খর্ব করা হলো এবং কমান্ডার চিফের অধিকারকে বাড়িয়ে দেওয়া হলো। এই হলো সেটেলমেন্ট। ক্লিয়ার? তো এই সেটেলমেন্ট মনোভূত হয়নি, যা হয়েছে ফলাফল দেখবো এর থেকেও খতরনাক সেটেলমেন্টের আর এক রূপ পিটসের আমলে। ব্রিটেনের প্রধানমন্ত্রী পিট থাকাকালীন তিনি মনে করেন যে এখন ব্রিটিশ হস্তক্ষেপ ভারতের উপর আরও বাড়ানো উচিত। সেই উদ্দেশ্যে দেখি আমরা প্রথমবার পিটসের অ্যাক্ট 1784 সালে ভারতের বুকে। কি হয় তার ফলাফল? একদম টু দ্য পয়েন্টের সংখ্যা বিশেষ করবো তার বক্তব্যকে। দেখো, পিটস বাবু এসেই প্রথমেই বলে দেয় যে এতদিন তোমাদের কাছে যে জমি জায়গা মালিকানা যে টেরিটরি ভারতের বুকে তোমরা বিস্তার করে রয়েছো তা আর তোমাদের নয়। কাদের? তাহলে এবার থেকে তা হবে ব্রিটিশ পজিশন। কি? ব্রিটিশের অধিকার। প্রথমেই বলে দেওয়া হয় যে এ যাবৎকাল অধিগ্রহণগ্রস্ত কোম্পানির যে টেরিটরি, এটা এই প্রথমবার কি পিটস অ্যাক্টের মাধ্যমে বলে দেওয়া হয় এটা একটি ব্রিটিশ পজিশন, ব্রিটিশের অধিকার এলাকা। এবং শুধু তাই বলেই ক্ষান্ত নয়, সেই সঙ্গে সঙ্গে কোম্পানির যে সর্বক্ষমতাকে সেপারেট করে দেওয়া হয়। দেখো, কোম্পানিকে শুধুমাত্র কমার্শিয়াল দিক দেখতে বলা হয়, বাকি পলিটিক্যাল ফাংশনকে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলাদা করে দেওয়া হয়। অর্থাৎ প্রথমবার দেখি আমরা কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশনস অফ দি কোম্পানি আর টোটালি সেপারেটেড। কোম্পানিকে বলা হয় শুধুমাত্র কমার্শিয়াল দিক দেখো, তার জন্য পলিটিক্যাল ফাংশনকে দেখার জন্য কি করা হয়? একটা নতুন বডি সৃষ্টি করা হয়, কোর্ট অফ ডাইরেক্টরসকে বলা হয় শুধুমাত্র কমার্শিয়াল দিক দেখতে, আর এই নতুন বডির নাম হয় বোর্ড অফ কন্ট্রোল, যারা আসলে প্রকৃত কন্ট্রোল করবে কোম্পানিকে। ক্লিয়ার? দেখো, আর এই যে কোর্ট অফ ডাইরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোলস এর এই ডুয়াল শাসনকেই শুরু হয় ভারতের বুকে আবার ডাবল শাসন। দিস আর দ্য ফাইনাল 4 কনসেপ্ট, একদম পিটস অ্যাক্টের জিস্ট। নাম্বার 1, 30 সেকেন্ড শেষ করে দিই। দেখো, প্রথমেই বলা হয় এসবই ব্রিটিশ পজিশন। এসেই কমার্শিয়াল অ্যাক্টিভিটি এবং পলিটিক্যাল ফাংশনসকে পুরোপুরি সেপারেট করে দেওয়া হয়। কমার্শিয়াল ফাংশনকে শুধু কোর্ট অফ ডাইরেক্টরসকে অধিকার দেওয়া হয় তোমরা করে খাও, বাকি পলিটিক্যাল ফাংশনকে এক্সিকিউট করার জন্য একটা নতুন বডির জন্ম দেওয়া হয়, বোর্ড অফ কন্ট্রোল উইথ 6 মেম্বার্স। বোর্ড অফ কন্ট্রোলে ক্লিয়ার, যাদের আস্তে আস্তে দেখবে ক্ষমতা ক্রমশ অন্য একটা বাড়িয়ে তোলা হচ্ছে। দেখো, আর এই ফলাফল আসলে ডবল গভর্নমেন্টের সমষ্টি আমরা দেখি পিটস অ্যাক্টের ফলাফল স্বরূপ কেমন। এবং দেখো, আসলে এরপরেই কর্নওয়ালিস 1786 সালে গভর্নর জেনারেল হয়ে ভারতে আসে। ক্লিয়ার? আর কর্নওয়ালিস ছিল আসলে জমিদারের বাচ্চা। ক্লিয়ার? তো সে তার ক্ষমতাকে আরও আত্মস্থ বা কেন্দ্রীভূত করতে কি করে? দেখো, তার যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তাতে রেশিও অনুপাতে 2-2 4 দেখেছো, ভোটাভুটিতে রায় হতো। সে তার কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে তার ফাইনাল কমান্ডার ইন চিফের দায়িত্ব নিজের আওতায় নিতে চায়। ক্লিয়ার? তো এরপরে যত অ্যাক্ট দেখবে পর্যায়ক্রমে আরও 4টি অ্যাক্ট এই ব্রিটিশ কোম্পানির আন্ডারে থাকাকালীন সময়ে 4টি অ্যাক্ট, সবই চার্টার অ্যাক্ট 1, 2, 3, 4। ক্লিয়ার? তাতে দেখবে ক্রমান্বয়ে আস্তে আস্তে কমান্ডার ইন চিফের পাওয়ার বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে টোটাল সামগ্রিক ক্ষমতাকে ব্রিটিশের হাতে কন্ট্রোল করা হচ্ছে। কেমন? দেখো, প্রথম চার্টার অ্যাক্ট 1793। তোমাদেরকে সংক্ষেপে এই সাল মুখস্থ করা একটা টেক্সট বলি, তা একবার দেখে আসি। চলো কিভাবে করবে সেই অধ্যায়। দেখো, অনেক সময় সাল মুখস্থ করতে তোমাদের বলা হয়,
যে কোনো সালকে। তো সেই সালকে মুখস্থ করার শর্টকাট ট্রিক্স রয়েছে। দেখো, প্রথম আসে কোম্পানির রেগুলেটিং অ্যাক্ট, আর সেই রেগুলেটিং অ্যাক্টেরই পুঙ্খানুপুঙ্খ সঠিক বিশ্লেষণ করার জন্য আমরা পরপর দুটি অ্যাক্টের সংযোজন পাই, অ্যাক্ট অফ সেটেলমেন্ট অ্যান্ড পিটস অ্যাক্ট। দিজ আর দ্য সাব অ্যাক্টস অফ দিস টাইম পিরিয়ড। ক্লিয়ার? তো বাকি যে অ্যাক্ট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আর 5, দিজ আর দ্য সেপারেট ইন্ডিভিজুয়াল অ্যাক্ট অফ দিস পিরিয়ড। ক্লিয়ার? দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। একটি সূক্ষ্ম করে লক্ষ্য করে খেয়াল করবে যে প্রত্যেকটি অ্যাক্টই আসলে 20 বছরের সমাহার। প্রত্যেকটি অ্যাক্টই আসলে কত? 20 বছরের প্লাস 20 বছর, 20 বছর, 20 বছর। প্রত্যেকটি অ্যাক্টই হয়েছে আসলে 20 বছর অন্তর অন্তর। তো সংক্ষেপে উত্তর দিয়ে বলতে পারো যে 1773-এর পরে প্রথম চার্টার অ্যাক্ট প্লাস 20 1793, প্লাস 20 1813, প্লাস 20 1833 এবং ফাইনাল বা ফোর্থ চার্টার অ্যাক্ট আমরা দেখব ঠিক প্লাস 20 1853। ঠিক মুখস্থ করার সংক্ষেপ নিয়ম বলে দিলাম। দেখবো এর পরের পার্টও সেই অধ্যায় পরবর্তী ক্ষেত্রে। আর বাকি যে মাঝখানে দুটি অ্যাক্ট 1700 ঠিক দেখো ক বছর পরে, ঠিক 8 বছরের মাথায় আর প্লাস 3 বছরের মাথায় আমরা দেখি পিটস অ্যাক্ট। ক্লিয়ার? তো চলো যাবো আবার আমাদের আসল টপিক যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম। দেখো, চলো। তো প্রথম চার্টার অ্যাক্ট, দেখো এই চার্টার অ্যাক্টগুলির মূল বৈশিষ্ট্য কী? এগুলো ব্রিটেনের চার্টার থেকে পাঠানো হয় এবং এই প্রত্যেক 20 বছর অন্তর অন্তর কী হয়, কোম্পানির যে ভারতের বুকে থাকার সময়সীমাকে প্রত্যেকবার রিনিউ করে দেওয়া হয়, এক্সটেন্ড করে দেওয়া হয়, যে আরও 20 বছর থাকবে, আরও 20 বছর থাকবে, কিন্তু তার অধিকারকে আস্তে আস্তে খর্ব করে নিজেদের আওতায় নিয়ে আসা হয়। ক্লিয়ার? এটাই এর মূল কনসেপ্ট। দেখো, তো এসেই কোম্পানি কি করে, আবার 20 বছরের জন্য কোম্পানিকে পার্মানেন্ট দিয়ে দেয় প্রিভিলেজ, সুযোগ সুবিধা কোম্পানিকে করে খাওয়ার জন্য ভারতের বুকে। ক্লিয়ার? কিন্তু দেখো এই প্রথমবার কি হয়, যে যত অ্যাপয়েন্টমেন্ট ছিল, অল দ্য হাই পোস্ট সাচ অ্যাজ, মনে করো সেই গভর্নর জেনারেল বা গভর্নর বা কমান্ডার ইন চিফস, এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য কি হলো, রয়্যাল অ্যাপ্রুভাল, ব্রিটিশের যে রয়্যাল মূল, সেই রয়্যাল অ্যাপ্রুভালের ম্যান্ডেট বা বাধ্যতামূলক করে দেওয়া হয়। দেখো লাগামের আর একটা বাড়বাড়ন্ত। ক্লিয়ার? দেখো আরও সেপারেশন। দেখো এই যে জুডিশিয়ারিও তো সেই রেভিনিউ ফাংশনকে দেখতো, এই প্রথমবার দেখো রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন বা রাজস্বের যে বন্টন তা সেপারেট করে দেওয়া হয় কার থেকে? জুডিশিয়ারির থেকে। জুডিশিয়ারির থেকে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন সেপারেট করে দেয়, ফলে যে মাল আদালত ছিল তা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, একদম বিলীন হয়ে যায়। ক্লিয়ার? রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন সেপারেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাল আদালতের প্রয়োজনীয়তা বিলীন। অর্থাৎ মাল আদালত কবে কবে ডিসঅ্যাপিয়ার হয়েছিল? ফার্স্ট চার্টার অ্যাক্ট, যা কিনা 1773-এর পরে 20 বছর পর 1793 সালে, একদম হিসাব করে করে। কেমন? দেখো চলো, আর একটা নতুন সংযোজন, এই যাবৎকাল এই যে কোম্পানির সিভিল সার্ভেন্ট, এদেরকে পেইড করা হতো ব্রিটেন থেকে। ক্লিয়ার? প্রথমবার বলে দেওয়া হয় যে কি, যে বোর্ড অফ কন্ট্রোল এদের স্টাফদের এই প্রথমবার বলে দেওয়া হয় যে এদের সমস্ত ইন্ডিয়ান রেভিনিউ যে রাজস্ব উঠবে সেখান থেকে এখন থেকে পেইড আউট করতে হবে বা স্যালারি দিতে হবে। ক্লিয়ার? এবং সবচেয়ে খতরনাক এবং ডেঞ্জারাস যে ইম্প্যাক্ট ভারতের বুকে পড়ে ফার্স্ট চার্টার অ্যাক্টের মাধ্যমে, তা হচ্ছে লাস্ট পয়েন্ট। দেখো, দ্য কোম্পানি ওয়াজ এম্পাওয়ার্ড টু গিভ লাইসেন্স টু দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য কোম্পানির সার্ভেন্ট টু ট্রেড ইন ইন্ডিয়া। অর্থাৎ কোম্পানির যে কোনো সার্ভেন্টকে এবং ব্যক্তিগত এক এক ব্যক্তিকে এই যে কোম্পানির বিনা শুল্কে ট্রেড করার যে দস্তক বা ফরমান, সেই লাইসেন্স দিয়ে দেওয়া হয়। কি হবে তার ফলাফল বুঝতে পেরেছো? প্রত্যেকটি ব্যক্তি এখন নিজের নিজের ব্যবসা খুলে দেবে ভারতের বুকে। ক্লিয়ার? শুরু হবে দেশীয়দের সঙ্গে অসামঞ্জস্য কম্পিটিশন, তারাও ঘুষ নিয়ে চাইবে একটা লাইসেন্স কিনে নিতে। এর ইম্প্যাক্ট দেখবে পরবর্তী অধ্যায়ে, পরবর্তী পার্টে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স অ্যান্ড দ্য জিকে আর ওভার হেয়ার নাও। যাবো পরবর্তী টপিক্সে। দেখো সেকেন্ড চার্টার অ্যাক্টে, যা আরও 20 বছর পর, ঠিক 1813 সালে। 1813 সালের কনসেপ্টকে যদি জিস টাকারের তুলে ধরি, তো দেখবো আমরা কোম্পানি আরও 20 বছরের জন্য তো পায় অধিকার, কিন্তু এই প্রথমবার বলা হয় যে উইদাউট প্রিজুডিস টু দ্য সভরেনিটি অফ দ্য ক্রাউন,
ক্রাউনের যেই ভারতবর্ষের সম্পূর্ণ সার্বভৌম অধিকার, সেটাকে যেন কোনো ক্ষেত্রে ক্ষুণ্ণ না করে তার সার্বভৌমত্বকে রক্ষা করেই এই 20 বছর তোমার করে কমে খেতে হবে ভারতের বুকে। ক্লিয়ার? আর একবার সতর্কবাণী, জাস্ট, আর কিচ্ছু না। আর কোম্পানি যে যাবৎকাল ট্রেড মনোপলি, শুধু তারাই নিজেরাই খাচ্ছিল, এই প্রথমবার তাদের ট্রেড মনোপলিকে শেষ করে দেওয়া হয়। মনোপলি একচেটিয়া কারবার, ও ছাড়া আর কেউ করতে পারবে না। দ্যাট ইজ কল্ড একচেটিয়া কারবার। কোনো কিছু তোমার আওতায় ফুল কনফিডারেশন বা অধিকার থাকাকে বলা হয় একচেটিয়া। তো এর যে মনোপলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেটাকে শেষ করে দেওয়া হয়। কিন্তু তখন একটু বুদবুদি বেঁকে ছিল কোথায়? শুধুমাত্র চায়নার সাথে মনোপলি ছিল, আর ভারতের বুকে চা শিল্পে তারাই একমাত্র মনোপলি তখনও বরকরার ছিল। ক্লিয়ার? তো প্রথমবার দেখলাম এসে তাকে মনোপলি খতম করে দেওয়া হয়েছে সেকেন্ড চার্টার অ্যাক্টে। এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী দরকার ছিল, তাদের দেশীয় লোকের কর্মচারী দরকার ছিল। ওই ব্রিটেন থেকে লোক এনে এনে এখানকার কর্মচারীকে বা এখানকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসাকে বড় করার ক্ষেত্রে তো খরচা বেশি, তাই না? তো ভারতীয়দের যাতে কম পয়সায় নিয়োগ করে সার্ভেন্ট দেওয়া যায়, সেই উদ্দেশ্যে ভারতীয়দের শিক্ষিত করা দরকার ছিল। তো সেই উদ্দেশ্যকে সাধ্য করার উদ্দেশ্যেই স্টেটস রেসপন্সিবিলিটিকে বাড়িয়ে দিয়ে প্রত্যেক বছর 1 লাখ টাকা এডুকেশন পারপাস, তাও কি ওয়েস্টার্ন এডুকেশনসকে বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়। কোন অ্যাক্টে? সেকেন্ড চার্টার অ্যাক্টে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। আরও কি দেখো, তার জন্য রাজস্ব দরকার। অধিকার দেওয়া হয় লোকাল গভর্নমেন্টদের টু অথরাইজ ইম্পোজ ট্যাক্স অন দ্য পারসনস, ব্যক্তির উপরে ট্যাক্স করার জন্য যে সাব ডিভিশনাল লোকাল কমিটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, শুরু করে দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন। তার যে জোনাল কমিটি বা লোকাল কমিটি, তাদেরকেও ব্যক্তির উপরে ট্যাক্স ইম্পোজ করার অধিকার দেওয়া হয়। ক্লিয়ার? দেখো, শুধুমাত্র সেই দিকে নয়, তাদের আইডিওলজিক্যালি ব্রেনভাবেও যাতে তারা ব্রিটিশের প্রতি আনুগত্য পোষণ করে, তার জন্য খ্রিস্টান মিশনারিদের বলে দেওয়া হয় ভারতে যাও, ধর্ম ছড়াও, আইডিওলজিক্যালি চেঞ্জ করো। অর্থাৎ খ্রিস্টান মিশনারিজ আর পারমিটেড টু প্রিচ দেয়ার রিলিজন ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয়দের শুধু ধর্মান্তকরণের প্রচেষ্টা করা হয় এই 1813 সালের সেকেন্ড চার্টার অ্যাক্টে। ক্লিয়ার? দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স অফ দিস অ্যাক্ট। Let's enter into the another act, that is Charter Act of 3rd 1833, after 20 years plus. দেখো তো কি দেখেছিলাম আমরা সেকেন্ড চার্টার অ্যাক্টে? কোম্পানির মনোপলিকে বন্ধ করা হয়েছে, কিন্তু চা শিল্পে ভারতে এবং চায়নার সাথে মনোপলি তখনও ছিল। থার্ড চার্টার অ্যাক্টে এসে সেটাও বন্ধ। অর্থাৎ কোম্পানিস মনোপলি ওভার চায়না অ্যান্ড টি ইন ইন্ডিয়া ওয়াজ অলসো এন্ডেড। শেষ করে দেওয়া হয়, মনোপলি একদম খতম। অর্থাৎ এখন থেকে ভারতের বুকে রাজ করবে আরও দেশীয় বিদেশীয় নানা কোম্পানি। অর্থাৎ ব্রিটেনের জন্য ভারতের বুকে এই বিজনেসের কম্পিটিশনকে দ্বার খুলে দেওয়া হয় সমস্ত কোম্পানির জন্য। কনসেপ্ট ভালো করে বুঝবে। দেখো, আবার দেখো ব্রিটেনের ক্ষমতাকে আরও একবার সংকেত দিয়ে জানিয়ে দেওয়ার জন্য কি করে দেখো, ইট প্রোভাইডেড দ্যাট দ্য কোম্পানিজ টেরিটরি ইন ইন্ডিয়া উইল বি হেল্ড বাই ইট। বলছি কোম্পানি হাতে তো থাকবে সেই ক্ষমতা, কিন্তু কি হিসাবে? ইন ট্রাস্ট অফ হার মেজেস্টি, তার সম্মানের আমানত হিসাবে। আমানত বোঝো তো? তোমার জিনিস কাউকে দায়িত্বশীলভাবে রক্ষা করার দায়িত্ব দেওয়াকে বলা হয় আমানত। বাস। অর্থাৎ সমস্ত অধিকারী, তার কোনো কিছু তোমার নিজস্বভাবে করার নাই, তুমি শুধু সেটাকে রক্ষা করবে, বাস। তো আমানত হিসেবে রেখে দেওয়া হয়। কী হিসাবে? তার হেয়ার্স এবং সাকসেসর হিসাবে, তার পূর্বসূত্র উত্তরাধিকারী বা উত্তরাধিকারী হিসাবে। জাস্ট চলো, থার্ড চার্টার অ্যাক্টে আমরা দেখি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে ক্রিয়েট করার ফাইনাল চূড়ান্ত দৃষ্টান্ত আমরা দেখব থার্ড চার্টার অ্যাক্টে। দেখো, এইবার একবার দেখি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সমগ্র ইন্ডিয়া। ক্লিয়ার? এই প্রথমবার আমরা দেখি যে গভর্নর জেনারেলকে পুরো ইন্ডিয়ার ক্ষেত্রে তার পদাধিকারীকে বাড়িয়ে তোলা হয়েছে থার্ড চার্টার অ্যাক্টে, 1833 সালের চার্টার অ্যাক্টে। ক্লিয়ার? দেখো, তো দেখলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে নাম পরিবর্তন করে রাখা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ক্লিয়ার? দেখো, যখন ইন্ডিয়ার গভর্নর জেনারেল করা হয়েছে, তাহলে সারা ভারতবর্ষের সমস্ত ক্ষমতার অধিকারী তাকে করা উচিত। ঠিক অনুরূপভাবে অল লেজিসলেটিভ, সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার্স, সমস্ত কিছুই তাকে ভেস্ট করা হয়। তো সঙ্গে সঙ্গে বম্বে আর মাদ্রাজে যে প্রেসিডেন্সি ছিল, তাদের আইন প্রণয়নের ক্ষমতাকে কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল করা হয়। একটার ভিত্তিতে একটা হওয়া বাঞ্ছনীয়, এটা কিন্তু বুঝে নেবে অটোমেটিক্যালি। সব যে বলতে হবে তার কোনো মানে নেই। চলো, আর সেই ব্যক্তি আর কেউ নয়, কে? উইলিয়াম বেন্টিঙ্ক, প্রথম ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে আমাদের সামনে
উপস্থাপিত হয়। ক্লিয়ার? দেখো, তো যখন সমগ্র ভারতকে একটা সুপ্রিম অথরিটি তুলে দেওয়া হয়েছে, তখন তো আইন কানুন সবকিছু নতুন করে পরিবর্তন দরকার। তো সেই উদ্দেশ্যে প্রথমবার আমরা দেখি কি, যে এতদিন যে আইন টাইন ছিল সেগুলোকে বলা হতো রেজুলেশন বা রেগুলেশনস। এই প্রথমবার দ্য লস বা রেগুলেশনস, যা রেগুলেশনে পরিচিত ছিল, প্রথমবার কি হয়, সেগুলোকে বলা হয় অ্যাক্ট হিসাবে, অ্যাক্ট। এবং সমস্ত অ্যাক্টকে সুন্দরভাবে সাজিয়ে একটা কনসলিডেট বা কোডিফাইড করা হয়। প্রথমবার দেখি আইনকে রেজুলেশন থেকে আইনে কনভার্ট করা হয়, প্রত্যেকটি রুলকে তার কোডিফাইড এবং কনসলিডেশন দেখি। এবং এই কাজ করার জন্য তো আইনি পরামর্শ দরকার। তার জন্যে এ ল মেম্বার ওয়াজ অ্যাডেড টু গভর্নর জেনারেল কাউন্সিল ফর অ্যাডভাইজিং অন ল মেকিংয়ে। ল মেকিং অ্যাডভাইসিং দেওয়ার জন্য একটা ল মেকিং মেম্বারকে নিয়োগ দেওয়া হয়। ক্লিয়ার? আর এর থেকেও সবচেয়ে বড় খতরনাক জিনিস সেটা হচ্ছে কি, দেখো 8 নম্বর পয়েন্ট, যে অল রেস্ট্রিকশনস অন ইউরোপিয়ান ইমিগ্রেশন অ্যান্ড দ্য অ্যাকুইজিশন অফ প্রপার্টি ইন ইন্ডিয়া ওয়ার লিফটেড, দাস ইট পেভড দ্য হোলসেল ইউরোপিয়ান কলোনাইজেশন ইন ইন্ডিয়া। ভারতের বুকে শুধু ব্যবসা করা নয়, এখানে এসে যে কেউ সম্পত্তি কিনে বাড়ি করে চিরকাল বিস্তার করে চলবে বংশ, সেই অধিকারকেও দেওয়া হয়। দেখেছো এক এক করে সবাইকে দিয়েছে ব্যবসায়ের অধিকার, খ্রিস্টান মিশনারি দিয়েছে ধর্মের অধিকার, এবার বলেছে তোমরা এসে এখানে থাকতেও পারবে। অর্থাৎ শুরু হয় ভারতের বুকে একদম হোলসেল ইউরোপিয়ান কলোনাইজেশন। যে পায় সে এসে ভারতের বুকে বসে বিস্তার করতে লাগলো ইউরোপিয়ান সাম্রাজ্য। দেখো, অর্থাৎ সমস্ত রেস্ট্রিকশন ভারতের বুকে ইমিগ্রেশন বা আসার সমস্ত রেস্ট্রিকশনকে তুলে নেওয়া হয়। কোথায়? থার্ড অ্যাক্টে। একদম কনসেপ্ট ক্লিয়ারলি বুঝে নেবে। যাব পরবর্তী ইম্পর্ট্যান্ট অ্যাক্টে। তো আগেই বলে দিই, থার্ড অ্যাক্টে কিন্তু এই যে বাঙালিদের মধ্যে বা ভারতীয়দের মধ্যে যে এডুকেশন পলিসিকে চালু করার জন্য যে ওয়েস্টার্ন এডুকেশন চালু করেছে, তার জন্য কিন্তু কী উদ্দেশ্য ছিল? সিভিল সার্ভেন্ট বাড়ানোর। অর্থাৎ প্রথমবার কিন্তু থার্ড চার্টার অ্যাক্টে সিভিল সার্ভিসকে ওপেন করার জন্য, সর্বসাধারণের করার জন্য প্রচেষ্টা চালানো হয়। কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরদের বিরোধিতায় সেটা কিন্তু ব্যর্থ হয়। যাই ফলস্বরূপ আমরা দেখবো, ফলস্বরূপ দেখবো ঠিক ফাইনাল চার্টার অ্যাক্টে সেই সিভিল সার্ভিসের পরিবর্তন। দেখো, কোম্পানিজ মোনোপলি ওভার ট্রেড উইথ চায়না অ্যান্ড টি যা ছিল, কতটুকু বাকি ছিল তোমরা জানো? শুধুমাত্র চাটা ছিল ভারতের সঙ্গে আর চায়নার সঙ্গে ফুল, তাও বন্ধ করে দেওয়া হয় ফাইনাল একদম। এই প্রথমবার যে এর এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ পজিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতকে ধরে রাখার ক্ষমতা তো বাড়িয়ে দেওয়া হয় টেরিটরির, কিন্তু ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড। ব্রিটিশের আমানত হিসাবে ভারতের বুকে তারা যে তাদের সাম্রাজ্যর বুনিয়াদ ধরে রাখবে তা তো বাড়ার অধিকার দেওয়া হয়, কিন্তু এতে কোনো টাইম পিরিয়ড উল্লেখ করা হয় না। অর্থাৎ কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড প্রত্যেকবার দেখছিল যে 20 বছর করে বাড়ানো হচ্ছিল, এবার কিন্তু তা করা হয়নি। এর থেকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে বোধহয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের একটা অন্তিম লগ্ন প্রায় আসন্ন বা আসতে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে বাচ্চারা? ব্যাস। আর যা বললাম, থার্ড চার্টার অ্যাক্টে যে ওপেন কম্পিটিশন, ওপেন সিভিল সার্ভিস শুরু করার জন্য প্রচেষ্টা শুরু করা হয়েছিল, যদিও কোর্ট অফ ডিরেক্টরসদের জন্য তা ব্যর্থ হয়েছিল, কিন্তু ফোর্থ চার্টার অ্যাক্টে ফাইনালি আমরা দেখি সেই ইন্ট্রোডিউস ওপেন সিস্টেম অফ কম্পিটিশন ফর আইসিএস পরীক্ষা। ক্লিয়ার? আর তার জন্য 1854 সালে ম্যাকুলে কমিটির অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তো সব কিন্তু জিকে, লাল পয়েন্টে তোমরা জিকে চিহ্নিত করতে পারো। দেখো, এবং এই একটা সবচাইতে ইম্পর্ট্যান্ট ম্যাটার যা আজকের ভারতবর্ষের কনস্টিটিউশনে বিদ্যমান দেখবে ফোর্থ চার্টার অ্যাক্টে, সেটা হচ্ছে কি, ফর দ্য ফার্স্ট টাইম সেপারেটেড দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল। গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথমবার, আমি কালে চেঞ্জ করে দিই, প্রথমবার কি দেখবে? দেখবে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশনকে আলাদা করে দেওয়া হয়েছে প্রথমবার। ক্লিয়ার? এবং ক্রিয়েটেড এ নিউ লেজিসলেটিভ কাউন্সিল 6 জন মেম্বার দিয়ে। পরবর্তীকালে এইটাই পরিবর্তিত হয় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বা সিএলসি, যা আজকে সেন্ট্রাল পার্লামেন্ট তোমরা বলো। ক্লিয়ার? তো প্রথমবার দেখি আমরা লেজিসলেটিভ অর্গান এবং এক্সিকিউটিভ অর্গানকে সেপারেট করা হয় কোথার থেকে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কাউন্সিল থেকে। পরবর্তীকালে সেটাই নামকরণ হয় সেন্ট্রাল বা কেন্দ্রীয় আইনি কাউন্সিল। ক্লিয়ার?
এই অ্যাক্টের আর একটা ফাইনাল অন্তিম বৈশিষ্ট্য যদি দেখি আমরা, যেটা শুরু করেছিল লোকাল রিপ্রেজেন্টেশন। লোকাল অর্থাৎ এই আইনি সহায় প্রয়োজন অনুভূত করে তারা যে ভারতীয়দের নিয়োগ দেওয়া দরকার, ভারতীয় কালচার সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ে আইন করতে গেলে ভারতীয়দের আইনি পরামর্শ দরকার। এই জন্য তারা লোকাল রিপ্রেজেন্টেশন বাড়িয়ে এই আইনি বা এক্সিকিউটিভ কাউন্সিল তাদের জায়গার ব্যবস্থা করেছিল। কেমন? এবং এই সিএলসি বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল আমরা দেখি ওয়ার আউট অফ 6 মেম্বার, 6 জনের মধ্যে 4 জনকে ওয়ার অ্যাপয়েন্টেড ফ্রম কোথার থেকে? লোকাল গভর্নমেন্ট। কোথা থেকে? বম্বে, মাদ্রাস, বেঙ্গল এবং আগ্রা, এর থেকে 4 জনকে নিয়োগ এটা আবশ্যক করে দেওয়া হয়। ক্লিয়ার? তো এর সাথে সাথে শুরু হয় আজকে আমাদের ফাইনাল ব্রিটিশ পিরিয়ডে থাকা প্রথম পার্ট। পরবর্তী পার্ট বা দ্বিতীয় পার্টের সাংবিধানিক ডেভেলপমেন্ট দেখবো আমরা পরবর্তী লেকচারে। কেমন? অল দ্য বেস্ট। কেমন লাগছে তোমাদের লেকচারকে? তোমাদের কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে? কিভাবে তোমরা জিকে কে তুলতে পারছো কনসেপচুয়ালি সবই আমাকে কমেন্টে জানাবে। অল দ্য বেস্ট। আর লেকচারকে প্রেজেন্টেশনে যদি নতুন ডাইমেনশন তোমাদের কাছে থাকে আমাকে জানাতে পারো। তোমাদের মত অনুযায়ী আমি আমার লেকচারকে ঠিক সেইভাবে ডাইভার্সিভ করে তুলবো। কেমন? তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ক্লাসে। কনস্টিটিউশন ডেভেলপমেন্টের ডাইরেক্ট ব্রিটিশ রুলের আন্ডারে থাকা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স নেক্সট ক্লাসে। কেমন? অল দ্য বেস্ট, গুড বাই।